ফ্যামিলি কার্ড চালু, আগামী মাসে কৃষক কার্ড পর্যায়ক্রমে সব প্রতিশ্রুতি পূরণের আশ্বাস প্রধানমন্ত্রীর। সাইমুমের ঘুষকাণ্ডে প্রসিকিউটরদের সতর্কবার্তা, দুর্নীতিকে কোনো ছাড় নয় বললেন চিফ প্রসিকিউটর। দেশে জ্বালানির সংকট নেই, বাড়ছে না দাম, প্রতিমন্ত্রী। উৎপাদন ব্যাহতের শঙ্কা ব্যবসায়ীদের। মার্কিন, ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা, আলোচনার সম্ভাবনা নাকচ ইরানের। আসসালামু আলাইকুম, কথা নাহিয়ান, স্বাগত জানাচ্ছেন টিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাচ্ছি পুরো খবরে। শপথ গ্রহণের মাত্র ২১ দিনের মাথায় নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দরিদ্র ও অতি দরিদ্র নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকায় কর্মসূচির পাইলট প্রকল্প উদ্বোধন করে তিনি বলেছেন, নারীদের স্বাবলম্বী ও তাদের ক্ষমতায়ন করতে পারলেই এগিয়ে যাবে দেশ। সরকার জনগণের কাছে জবাবদিহি থাকতে চায় জানিয়ে তারেক রহমান বলেন, আগামী মাসের মধ্যে শুরু হবে কৃষক কার্ড বিতরণ। হাসান মাহমুদের রিপোর্ট। সবকিছু বদলায় গেল। টানাপোড়েনের জীবনকে টেনে নেয়া যাদের জন্য এক নিরন্তর যুদ্ধ, সেই দরিদ্র আর বঞ্চনাগ্রস্ত বস্তিবাসীর চোখে স্বস্তি আর আশার আলো হয়ে উঠল ফ্যামিলি কার্ড। পরিবারের নারী সদস্য পাবেন ফ্যামিলি কার্ড। আমি এই কার্ডটা পেয়ে অনেক খুশি। আমাদের এই কার্ডটা দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ। অটোমেটিক আমি এখন আপনি ল্যাপে টিপ দেওয়ার সাথে সাথে আমার অ্যাকাউন্টে টাকা চলে এসেছে। মাসখানেক আগে যেই গণমানুষের ভোটে নির্বাচিত হয়েছিলেন, সেই মানুষের কাছেই ছুটে আসলেন তাদের প্রধানমন্ত্রী। জনতার কাতারে মিশে যেতে যেতে জনতার উদ্দেশ্যে হাত নেড়ে প্রধানমন্ত্রী যেন প্রতিশ্রুতি পূরণের হাসি ঝরা বার্তা দিলেন। রাজধানীর কড়াইল বস্তি সংলগ্ন টিএনটি খেলার মাঠে কড়াইল সাততলা ভাসানটেক বস্তির সুবিধাভোগীদের দিয়ে ফ্যামিলি কার্ড বিতরণের পাইলট প্রকল্প উদ্বোধন করে তারেক রহমান বলেন, তার সরকার জনগণের কাছে জবাবদিহি থাকতে চায়। ব্যক্তিগতভাবে আমার জন্য আজকের দিনটি খুবই ইমোশনাল। নির্বাচনের পূর্বে আমরা বাংলাদেশের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম, বাংলাদেশের নারী সমাজের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে আমরা এই ফ্যামিলি কার্ড এর কাজ শুরু করব। আগামী মাসের ভেতরে আমরা কৃষক ভাইদের কাছেও বহু কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী বলেন, তার সরকার জনগণকে দেয়া প্রতিশ্রুতি থেকে বিন্দু মাত্র সরবে না। তবে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় সবাইকে কিছুটা ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। আমরা অবশ্যই আমাদের প্রতিশ্রুতি থেকে বিন্দু মাত্র আমরা অবস্থান পরিবর্তন করব না। হয়তো সমসাময়িক বৈশ্বিক পরিস্থিতির কারণে ক্ষেত্র বিশেষে হয়তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে। আমরা ধৈর্যের সাথে সমগ্র পরিস্থিতি মোকাবেলা করি, আমরা ধৈর্যের সাথে সুন্দরভাবে আমাদের এই দেশটিকে গড়ে তুলি। প্রাথমিকভাবে দেশের ১৩ জেলা ও সিটি কর্পোরেশনের ৩৭,৫৬৭ পরিবার এই কার্ড পাচ্ছে, যা আগামী ৫ বছরে পর্যায়ক্রমে পাবে ৪ কোটি পরিবার। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে প্রতি মাসে ২৫০০ টাকা সরাসরি অর্থ সহায়তা পৌঁছে যাবে ফ্যামিলি কার্ডধারীদের কাছে। করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। তারই অংশ হিসাবে এই ফ্যামিলি কার্ড মাত্র ৩০ দিন আগেও নির্বাচনী প্রচারণার মাঠে ফ্যামিলি কার্ডের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সরকার গঠনের ২১ দিনের মাথায় বৈশ্বিক যুদ্ধাবস্থার মধ্যেই মানুষের হাতে সেই ফ্যামিলি কার্ড তুলে দিলেন তারেক রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করাই ফ্যামিলি কার্ডের মূল লক্ষ্য বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকার বাইরে একযোগে ১২টি জেলায় এই কার্ড বিতরণ করা হয়েছে। ইফতেখার রেজার রিপোর্ট। ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নে ৫৯০ জন নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, দুর্নীতির বিষয়ে সরকার দোষীদের কোনো ক্ষমা করবে না। যদি এই দেখা যায় যে কেউ কোনো রকম দুর্নীতির সঙ্গে জড়িত হয়েছে, তার কোনো ক্ষমা নাই, তাকে আমরা কোনো ক্ষমা করব না। এই ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। আসেন না আমরা নতুন করে শুরু করি।
এদিকে চট্টগ্রাম বিমানবন্দর উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেছেন, সীমিত সক্ষমতা থাকা সত্ত্বেও বাজেটের একটা বড় অংশ এই প্রকল্পের জন্য দেওয়া হয়েছে। বাংলাদেশের উন্নয়নের সুফল আমরা বাংলাদেশের পিছিয়ে পড়া মানুষগুলোর বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছি ইনশাআল্লাহ। তাদের কারো কাছে যেতে হয় নাই, কারো কাছে চাইতে হয় নাই। দিনাজপুরের নবাবগঞ্জে দরিদ্র নারীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন সমাজ কল্যাণ মন্ত্রী। প্রত্যেকটি অঞ্চলে ইনশাআল্লাহ ক্রমান্বয়ে এটি ছড়িয়ে দেওয়া হবে ফ্যামিলি কার্ড, যার মাধ্যমে মা বোনদেরকে যাতে তাদের পরিবারের মধ্যে সিদ্ধান্ত গ্রহণে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা রাখতে পারে। সুনামগঞ্জের দিরাই উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে শিল্প ও বাণিজ্য মন্ত্রী জানান, এই মুহূর্তে দ্রব্যমূল্য বৃদ্ধির শঙ্কা নেই। যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, সময় যায়, কিছু প্রভাব তো পড়বেই। 2-4 দিন 5 দিন 10 দিনের মধ্যে এরকম প্রভাব পড়বে সেরকম সম্ভাবনা নাই। সুতরাং দ্রব্যমূল্য বাড়ার, কোনো দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ার এই মুহূর্তে আসলে কোনো শঙ্কা নেই। বান্দরবানে লামা উপজেলায় ফাঁসিয়াখালী ইউনিয়নে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী। এছাড়া খুলনা সিটি কর্পোরেশনের 10 নম্বর ওয়ার্ড, বগুড়া সদর উপজেলার গোপালবাড়ি গ্রাম, ভোলার চরফ্যাশন, রাজবাড়ির পাংশা, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, কিশোরগঞ্জের ভৈরব, কুড়িগ্রাম সহ মোট 13 জেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের ঘুষ চাওয়ার ফোনালাপ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। দুপুরে প্রসিকিউটরদের সাথে জরুরি বৈঠক শেষে একথা জানিয়েছেন তিনি। আনুষ্ঠানিক অভিযোগ না পেলেও এ বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত করার কথাও বলেন তিনি। তামজিদ সুমনের রিপোর্ট। জুলাই আন্দোলনের সময় চট্টগ্রামে শহীদ ওয়াসিম আকরাম হত্যা মামলার অন্যতম প্রধান আসামি সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে মামলা থেকে অব্যাহতি দিতে 1 কোটি টাকা ঘুষ চান প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। বিষয়টি সোমবার গণমাধ্যমে প্রচারের পর আলোচনার জন্ম হয়। পরদিন মঙ্গলবার সকালেই সব প্রসিকিউটরদের নিয়ে বৈঠক করেন চিফ প্রসিকিউটর, যেখানে প্রসিকিউটরদের কড়া বার্তা দিয়ে চিফ প্রসিকিউটর বলেন, এমন ঘটনা যদি আরও ঘটে তবে তিনি জিরো টলারেন্স দেখাবেন। পরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর বলেন, ঘুষ গ্রহণের সংবাদ তাকে ব্যথিত করেছে। 2-3 দিন আগেই পদত্যাগ করেছিলেন ঘুষ চাওয়া প্রসিকিউটর সাইমুম। তার সকল ফাইল নথি হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। যে মামলার বিষয়বস্তুটা নিয়ে এই নিউজটা এসছে, পার্টিকুলারলি সেই মামলাটা আমি আজকে তাৎক্ষণিকভাবে যার কাছে ছিল আমি সেটা কল ফর করেছিলাম, করে আমি এই কেসটা প্রাথমিকভাবে এটার সম্পর্কে আমি খোঁজখবর নিয়েছি। গতকালকে থেকে তিনি আর আমাদের প্রসিকিউশন টিমের সদস্য নন। তার কাছে যেসব ফাইল টাইল যেগুলো আছে, যে সব মামলাগুলো তার অধীনে ছিল, সবগুলো আমি আমার হেফাজতে নিয়ে এসেছি। তিনি যেসব সুযোগ সুবিধাগুলি ভোগ করতেন সেগুলো আমি তাৎক্ষণিকভাবেই আমি আমার হেফাজতে নিয়ে এসেছি। চিফ প্রসিকিউটর হুঁশিয়ারি দিয়ে বলেন, তার সময়ে কারো বিরুদ্ধে বিন্দুমাত্র অভিযোগ উঠলে তাকে ছাড় দেওয়া হবে না। বলেন, চিফ প্রসিকিউটরের পক্ষ থেকে আভ্যন্তরীণ তদন্ত করা হবে। সমস্ত বিষয় আমি আমার আভ্যন্তরীণ একটা কমিটি গঠন করে আমি সবটাই আমি তদন্ত করে দেখব। কোনো অনিয়ম পেলে সেটা আমি আমার কর্তৃপক্ষের কাছে আমি রিপোর্ট দেব। আর যদি কোনো ফর্মাল এলিগেশন আমার কাছে আসে, স্পেসিফিক এলিগেশন থাকে, সেটার উপরে আমি আমাদের প্রচলিত আইনে যেভাবে ব্যবস্থা নেওয়ার সেভাবে। ঘুষ চাওয়ার অভিযোগ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে মন্তব্য করে চিফ প্রসিকিউটর বলেন, প্রয়োজনে আগের চিফ প্রসিকিউটরের কাছেও এ বিষয়ে জানতে চাওয়া হবে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। দেশে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ভারত থেকে প্রতি মাসে যে জ্বালানি আসার কথা তার চেয়েও বেশি পেতে দেশটিকে অনুরোধ জানানো হয়েছে। তিনি বলেন, এখনই দাম বৃদ্ধি করছে না সরকার। অন্যদিকে যানবাহন ভেদে জ্বালানি তেল নির্ধারণ করে দিয়েছে বিপিসি। ফিলিং স্টেশনে ছিল লম্বা লাইন। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। ফিলিং স্টেশনগুলোতে প্রাইভেট কার এবং মোটরসাইকেলের দীর্ঘ সারি বলে দিচ্ছে জ্বালানি তেল প্রাপ্তি নিয়ে মানুষের উদ্বেগ আর উৎকণ্ঠা কোথায় গিয়ে ঠেকেছে। তবে বাস্তবতা কিন্তু তা নয়। আজকে মোটামুটি কমই সময় লাগছে। আগে তো আসলে 4-5টা করে হুন্ডা থাকতো, এখন তো অনেক লাইনে দাঁড়াইতে হয়।
তো অনেকে আছে অযথাও নেয়। আগের থেকে অনেক স্বাভাবিক মনে হচ্ছে এবং মনে হয় সামনে আরও স্বাভাবিক হবে ইনশাল্লাহ। আমাদের মধ্যে একটু আতঙ্ক কাজ করছে, আমি ঠিকমতো তেল পাবো কিনা। এই আতঙ্কটা যদি না থাকে তাহলে এই লাইন থাকবে না। সরবরাহ এখন চালু আছে। সচিবালয়ে বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী জানালেন, দেশে জ্বালানি সংকট নেই। গত কয়েকদিন চাহিদার চেয়ে 2-3 গুণ বেশি জ্বালানি সরবরাহ করা হয়েছে। তিনি জানান, ভারত থেকে পাইপলাইনে নিয়মিত যে জ্বালানি তেল আসে তার থেকে বেশি দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে দেশটির সরকারকে অনুরোধ করা হয়েছে। জ্বালানি এবং বিদ্যুৎ নিয়ে সাম্প্রতিক অতীতেও কোনো সংকট ছিল না, এই মুহূর্তে কোনো সংকট নেই আল্লাহর রহমতে। আপনারা জানেন যে ভারতের সাথে আমাদের একটি পাইপলাইন আছে। সেই পাইপলাইন থেকে আমাদের একটি নির্দিষ্ট পরিমাণ জ্বালানি আসবার কথা। এখানে আমাদের গড়ে প্রতি মাসে 15,000 টন ভারতের থেকে আসবার কথা। আমরা তাদেরকে অনানুষ্ঠানিকভাবে অনুরোধ করেছি, সুযোগ থাকলে যেন তারা এই সরবরাহটা বাড়াবার চেষ্টা করে। সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষিতে যে সমস্যা তৈরি হয়েছে তা মোকাবেলায় কাজ করতে হবে একসাথে। Our discussion are very friendly, very constructive. We focused on energy and power cooperation, and we discussed some project which is under construction, and we are discussing how to strengthen our cooperation. Both sides we have some proposals how to expand our cooperation in view of current challenges we are facing. So we also reach quite some important understandings. এদিকে ফিলিং স্টেশনগুলোতে রাইড শেয়ারকারীদের জন্য প্রমাণ সাপেক্ষে 5 লিটার তেল দেওয়া হলেও বাকিরা পাচ্ছেন 2 লিটার করে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে দেশে জ্বালানি তেলের সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে। চাহিদার তুলনায় কম তেল পাওয়ায় পণ্য পরিবহন থেকে শুরু করে রপ্তানিমুখী শিল্পের উৎপাদন বিঘ্নিত হচ্ছে। ব্যবসায়ীদের আশঙ্কা, দ্রুত জ্বালানি সরবরাহ বাড়ানো না হলে পণ্য সংকট ভয়াবহ আকার ধারণ করতে পারে। এদিকে জ্বালানি সংকটের প্রভাবে বাজারে ভোজ্য তেল সরবরাহ কমিয়ে দিয়েছে বিপণনকারী প্রতিষ্ঠানগুলো। আরাফাত ইসলামের রিপোর্ট। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম। এমন পরিস্থিতিতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি গত রোববার থেকে ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে। সংকটের আশঙ্কায় বাংলাদেশেও আতঙ্কিত মানুষ পেট্রোল পাম্পের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল কিনছেন। এর সরাসরি প্রভাব পড়েছে পণ্য পরিবহন থেকে শুরু করে উৎপাদনমুখী শিল্পেও। বিশেষ করে ভোগ্যপণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর ট্রাকের জন্য চাহিদা অনুযায়ী ডিপো থেকে তেল মিলছে না। তো আমাদের যে ট্যাঙ্কারগুলো জ্বালানি অভাবে আমরা সবগুলো ট্যাঙ্কার চালাতে পারছি না, ফলে আমাদের মিল্ক সংগ্রহ ব্যাহত হচ্ছে এবং আমরা ডিস্ট্রিবিউটর ঠিকমতো করছি না। এর পাশাপাশি এখন কিন্তু পুরোদমে আমাদের টমেটো ক্রাশিং চলছে রাজশাহীতে এবং রাজশাহী গোদাগাড়ি ফ্যাক্টরিতে এবং নাটোর ফ্যাক্টরিতে। ফলে কিন্তু রিসেন্টলি জ্বালানি সংকটের কারণে আমাদের যারা টমেটো সাপ্লায়ার তারা ঠিকমতো টমেটো নিয়ে আসতে পারছে না। রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানায় উৎপাদন নিরবিচ্ছিন্ন রাখতে ডিজেল চালিত জেনারেটর ও বয়লার ব্যবহৃত হয়। বর্তমান পরিস্থিতিতে কারখানাগুলোতে ডিজেলের যোগান কমে যাওয়ায় লোডশেডিংয়ের সময় উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানান বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। একটা হচ্ছে লোডশেডিং হচ্ছে বেশি, আরটা হচ্ছে লোডশেডিং হইলেও যে এটা ব্যাকআপ ছিল সেই জায়গাটায় যে জ্বালানি সেটা পাচ্ছি না, তাতে করে প্রোডাকশন ডিসরাপশন হচ্ছে। আরও বড় সমস্যা হচ্ছে কি, ঈদের আগে আমরা সাধারণত করি কি 10 দিন 8 দিন বন্ধ থাকে বলে আমরা যত বেশি সম্ভব শিপমেন্টটা আমরা ঈদের আগে দিয়ে যেতে চাই। এটা বায়ারদের রিকোয়ারমেন্ট, আমাদের প্রোডাকশন প্ল্যানিংয়ের অংশ। সেই জায়গাটাও কিন্তু হলো বাধাগ্রস্ত হচ্ছে। এদিকে জ্বালানি সংকটে ভোজ্য তেল সরবরাহকারী কোম্পানিগুলো নিজস্ব পরিবহনের অর্ধেক ব্যবহার করতে পারছে না, যার ফলে বাজারে ভোজ্য তেল সরবরাহ কমিয়ে দিয়েছে কোম্পানিগুলো। এজন্য আতঙ্কিত না হয়ে ভোক্তাদের প্রয়োজনের চেয়ে বেশি ভোজ্য তেল না কিনতে আহ্বান জানিয়েছে ক্যাব। এখানে কোনো পণ্যের ঘাটতি নাই, তারা যেন সীমিত আকারে কিনে, অর্থাৎ যেটুকু দরকার সেটা। এখন ধরেন আমার লাগবে হলো মাসে 5 লিটার, আমি যদি এখানে 30 লিটার যে সামনে যুদ্ধের পরে কি হবে এই জন্য যদি কিনি, তাহলে কি যে বাজারে কিন্তু পণ্যের ঘাটতি দেখা যায় এবং ব্যবসায়ীরা ওই সুযোগটা নেয়। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ পড়ানো সংবিধান অনুযায়ী হয়েছে কিনা তা সুপ্রিম কোর্টের দেখা উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সুপ্রিম কোর্টে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ইফতার মাহফিলে তিনি একথা বলেন। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ছিল অধ্যাদেশ জারির সরকার,
কোন কোন অধ্যাদেশ জারি হবে আর কোনগুলো বাতিল হবে তা সংসদেই নির্ধারিত হবে বলেও জানিয়েছেন তিনি। বর্তমান সরকার সংবিধান অনুযায়ী চলছে বলেও জানান তিনি। জোর করে কোনো কিছু সরকারের ওপর চাপিয়ে দেবার সুযোগ নেই, যা বলার সংসদে বলার কথা বলেন মন্ত্রী। জুলাই সনদকে লালন করে সরকার, এমনটিও বলেছেন তিনি। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল সহ সিনিয়র আইনজীবীরা। বলে যে এত ভোট পেয়েছিলাম আমরা, নিয়ে যাওয়া হয়েছে। আপনারা স্বপ্নে দেখেন কিভাবে যে এই দল মনে করে যে তার কাছে সরকার গঠন করতে পারতো, তাদেরকে হারানো হয়েছে, এই স্বপ্ন দেখাও তো না যায়। একটা হদ, একটা সীমা রাখা থাকে। গণভোটের রায় বাস্তবায়ন কিভাবে করতে হবে সেটা জাতীয় সংসদে বসে আমরা আলাপ করব, তার ভিত্তিতে আমরা সংবিধান সংশোধন করব। এরপরে যদি সবাই সম্মত হয়, গৃহীত হয়, তখন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে আপনারা শপথ নিছেন, যদি অনুমোদিত হয় তখন আমরাও নেব। এবারে বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। ওয়ানডেতে সাম্প্রতিক পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে কথা না বললেও ঘরের মাঠে নতুন যাত্রা শুরুর সুযোগ দেখছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। পাকিস্তান অবশ্য মনোযোগী ওয়ানডেতে ধারাবাহিকতা ধরে রাখতে, এমনটাই জানিয়েছেন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। আগামীকাল দুপুর 2:15টায় প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ পাকিস্তান। নিলয় মজুমদারের রিপোর্ট। ওয়ানডে বরাবরই বাংলাদেশের পছন্দের ফরম্যাট হলেও সাম্প্রতিক পারফরমেন্স বলছে ভিন্ন কথা। ক্যারিবীয়দের বিপক্ষে স্পিন ফাঁদ সাজিয়ে সিরিজ জিতলেও শেষ 10 ম্যাচে বাংলাদেশের জয় মাত্র 3টি, 15 ম্যাচের হিসাব করলে জয় দ্বারা 4টিতে। পরিসংখ্যানের বাধা তো আছেই, মিরাজের সামনে চ্যালেঞ্জ নিজের পারফরমেন্সও পরিবর্তন আনার। র্যাঙ্কিংয়েরও একটা বিষয় আছে। সো আমার কাছে মনে হয় প্রত্যেকটা সিরিজই আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা ম্যাচ, এবং আমার কাছে মনে হয় যে আমরা লাস্ট যে সিরিজটা জিতেছি এবং কালকে থেকে যে সিরিজটা শুরু হবে এবং পরের যে সিরিজগুলো আছে আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, এবং আমরা ওইভাবে প্ল্যানিং করছি। হয়তো আমরা অনেক বেশি দূরে চিন্তা করছি না, প্রত্যেকটা সিরিজ এবং প্রত্যেকটা ম্যাচ বাই আমরা চিন্তা করছি। পাকিস্তান অবশ্য সে তুলনায় বেশ স্বস্তিতে আছে। শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরে মাটিতে সিরিজ জিতেছে দলটি। বাংলাদেশকে সমীহ করলেও আরও একটি সিরিজ জেতার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন শাহিন আফ্রিদিরা। যে কোনো দলই নিজেদের কন্ডিশনে সেরা। বাংলাদেশ ভালো দল এবং তারা ঘরের মাঠে খুব ভালো ক্রিকেট খেলেছে। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজকেও হারিয়েছে, তবে দল হিসেবে আমরাও প্রস্তুত। আমরা সম্প্রতি সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে খেলেছি এবং ভালো ক্রিকেট খেলেছি। আমরা শুধু সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই। ব্যাটাররা বাড়তি দায়িত্ব নিলে স্বাগতিকদের জন্য জয় পাওয়াটা সহজ হবে বলে মনে করেন মিরাজ। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মেহেদী হাসান মিরাজকে জিজ্ঞেস করা হয়েছিল কোন ধরনের ক্রিকেট খেলবে বাংলাদেশ। মিরাজ সে প্রশ্নের পরিষ্কার কোনো উত্তর দিতে পারেননি, তবে এতটুকু জানিয়েছেন পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজটা হতে যাচ্ছে এক নতুন শুরু। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে 12ই মার্চ। সংবিধানের 71-এর 1 অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি এই অধিবেশনের আহ্বান করেছেন। এই অধিবেশনে নতুন স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এই অধিবেশনটি ব্যাপক আলোচিত। বেলা 11টায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অধিবেশন বসার কথা রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে জারি করা 133টি অধ্যাদেশের ভাগ্য এই অধিবেশনে নির্ধারণ করা হবে। সংবিধান অনুযায়ী সংসদের প্রথম অধিবেশন শুরুর 30 কার্যদিবসের মধ্যে অধ্যাদেশগুলো আইনে পরিণত করার বাধ্যবাধকতা রয়েছে। 24-এর গণঅভ্যুত্থানের পর সংস্কার ও নতুন পথ চলার জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের ঐতিহাসিক দায়িত্বের বিষয়ে আলোকপাত থাকবে এতে। সংবিধান সংস্কার পরিষদ গঠন, গণভোটের বাস্তবায়ন নিয়ে তুমুল আলোচনা হতে পারে বলেও ধারণা করছে অনেকেই। ফ্যাসিস্ট রাষ্ট্রপতির বক্তব্য শুনতে নয়, সংস্কার বাস্তবায়ন করতেই সংসদে যাবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম। রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ মাঠে এনসিপির রাজশাহী বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে তিনি একথা জানান। কোন ফ্যাসিস্টের দোসরের বক্তব্য শোনার জন্য 12ই মার্চ আমরা জাতীয় সংসদে যাচ্ছি না, আমরা জাতীয় সংসদে যাচ্ছি। বাংলাদেশের মানুষ এই ইলেকশনে গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দিয়েছে, সেই হ্যাঁ এর পক্ষে সংস্কারের পক্ষকে বাস্তবায়ন করার জন্য।
আর সেই ঈদুল ফিতরে ৩ দিন ব্যাপী ঈদ উৎসবের আয়োজন করবে নাগরিক সমাজ। রাজধানীতে গত বছরের মতো এবারও হবে ঈদ মিছিল। দুপুরে শাহবাগ জাদুঘরের সামনে সংবাদ সম্মেলনে আয়োজনের পরিকল্পনা তুলে ধরেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি বলেন, ঈদের দিন সকাল 10টায় হাইকোর্ট এলাকা থেকে শুরু হবে মিছিল, যা শেষ হবে শহীদ মিনার ঘুরে শাহবাগে। মিছিলের বড় অংশ জুড়ে থাকবে শিশুদের জন্য কিড জোন। এদিন বর্ণাঢ্য মিছিলের পাশাপাশি আগের দিন ধানমন্ডি রবীন্দ্র সরোবরে মেহেদি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা জানিয়েছেন তিনি। বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই শামিল হতে পারবে এই আয়োজনে। পরিকল্পনার অংশ হিসেবে ঈদের পরের দিন সোহরাওয়ার্দী উদ্যানে থাকবে ঘুড়ি উৎসব। ঈদ ঘিরে এই আয়োজনে যে কেউ ভলান্টিয়ার হতে পারবে জানিয়ে তিনি বলেন, অর্থের যোগান হবে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে। বিএফডিএস এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ধানমন্ডির অভিজাত রেস্টুরেন্ট ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে উপলক্ষে বিশেষ স্বাস্থ্য ম্যাগাজিনের প্রচ্ছদ উন্মোচনের সাথে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সায়েন্স। মোড়ক উন্মোচনে অংশ নেন মাগুরা 1 আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মাহবুবুল আলম, জাতীয় অধ্যাপক ডক্টর একে আজাদ খান এবং বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি অধ্যাপক পরিমল চন্দ্র মল্লিক সহ আরও অনেকেই। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দেশকে বিশ্বের কাছে আকর্ষণীয় পর্যটন স্থল হিসেবে তুলে ধরার পাশাপাশি পর্যটন শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীতের মহাপরিকল্পনা নিয়েছে সরকার। সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ইফতারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালটি দ্রুত চালু করা সরকারের প্রধান লক্ষ্য বলেও জানিয়েছেন মন্ত্রী। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত, হোটেলস ইন্টারন্যাশনালের চেয়ারম্যান নাসরিন জাহান, প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের জেনারেল ম্যানেজার দিবাকর ডোমেনিক দি সুজা সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ অধ্যাদেশ 2025-এর বিষয়ে সংসদে পূর্ণাঙ্গ পুনর্মূল্যায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম ট্রেডার্স অ্যাসোসিয়েশনের ডস্টা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম বা ডেপো পণ্যের নিষেধাজ্ঞাকে নীতিগত বৈষম্য বলে উল্লেখ করেন বেস্টমার সভাপতি সুমন জামান। সংগঠনটির দাবি, বিষয়টি বর্তমানে হাইকোর্টের বিচারাধীন এবং আদালত ইতোমধ্যেই প্রণীত অধ্যাদেশটির 6 গ অনুচ্ছেদকে সংবিধান পরিপন্থী এবং বৈধভাবে আমদানিকৃত ভোগ্যপণ্য বাজেয়াপ্ত না করার নির্দেশ দিয়েছে। বেঞ্চার পক্ষ থেকে বলা হয়, বিশ্বের অধিকাংশ দেশ নিয়ন্ত্রিত কাঠামোর মাধ্যমে ইলেকট্রনিক নিকোটিন পণ্য ব্যবস্থাপনা করছে। এবারে মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। প্রকৃত উপকারভোগীদের হাতে কৃষি ও ফ্যামিলি কার্ড না পৌঁছলে সরকারের এই কর্মসূচি দুটির লক্ষ্য অর্জিত হবে না, বরং অপচয় হবে সরকারি অর্থের। এমন আশঙ্কার কথা জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন জানিয়েছেন, প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছতে সমৃদ্ধ ডেটাবেস প্রয়োজন, যার ঘাটতি রয়েছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের মধ্যে আগামী জাতীয় বাজেট প্রণয়ন চ্যালেঞ্জের মুখে পড়বে জানিয়ে তিনি বলেন, সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি ও প্রান্তিক জনগোষ্ঠীর সহায়তা এবং সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানোই। এ সময় সিপিটির সম্মাননীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান বলেন, যুদ্ধ পরিস্থিতির মধ্যে কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে। এবার ইসলামী ব্যাংক আন্তর্জাতিক খবর। হাইতির নিরাপত্তা বাহিনীর গ্যাং বিরোধী অভিযানে চালানো ড্রোন হামলায় 1200 জনের বেশি মানুষ নিহত হয়েছেন।
তাদের মধ্যে 60 জন বেসামরিক নাগরিক। মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে তথ্য জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। এতে বলা হয়, গত বছরের মার্চ থেকে চলতি বছরের 21শে জানুয়ারি পর্যন্ত ড্রোন হামলায় 1243 জন নিহত এবং 738 জন আহত হয়েছেন। সংস্থাটি জানায়, রাজধানী পোর্ট প্রিন্সের ঘনবসতিপূর্ণ এলাকায় কোয়াডকপ্টার ড্রোন ব্যবহার করে এসব অভিযান চালানো হচ্ছে, যা সাম্প্রতিক মাসগুলোতে আরও বেড়েছে। প্রতিবেদন অনুযায়ী এসব অভিযানে সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি সামরিক কোম্পানি ভেক্টাস গ্লোবাল। প্রতিষ্ঠানটিকে হাইতিতে সেবা রপ্তানির জন্য লাইসেন্স দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। এবার ইস্পাহানি মির্জাপুর খেলার খবর। ক্রিকেট অ্যাডহক কমিটির দিকে এগুতে পারে বর্তমান বিসিবির ভাগ্য, সেই আভাসই মিলেছে মঙ্গলবার ক্লাব সংগঠকদের কথায়। অন্তর্বর্তী সরকারের সময় বিসিবির বিতর্কিত নির্বাচন নিয়ে সমালোচনা শেষ নেই। এবার তদন্ত চেয়েছে জেলা বিভাগ এবং সার্ভিসেস বিশ্ববিদ্যালয় ক্যাটাগরির সংগঠকরাও। জাতীয় ক্রীড়া পরিষদ বরাবর ক্লাবগুলোর পর এবার আবেদনও করেছে তারা। সুষ্ঠু তদন্ত হলে ঈদের আগেই এই বোর্ড ভাঙার আশা তাদের। আরও জানাচ্ছেন কুশলী আসের। সোমবার ক্লাব সংগঠকরা বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপ সহ নানা অভিযোগ নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ চেয়ারম্যান তথা যুব ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর অভিযোগপত্র দিয়েছে। এবার তাদের পথেই হেঁটেছে ক্যাটাগরি 1 জেলা ও বিভাগীয় কাউন্সিলর ও ক্যাটাগরি 3 বিশ্ববিদ্যালয় ও সার্ভিসেস কাউন্সিলররাও। আসিফ মাহমুদ ক্রীড়া উপদেষ্টা থাকা অবস্থায় সরকারি অযাচিত হস্তক্ষেপের অভিযোগ তাদের। সুষ্ঠু তদন্ত চেয়ে নিজেদের কাউন্সিলরশিপও ফেরত চেয়েছেন তারা। ক্লাবগুলি নিয়ে কি ষড়যন্ত্র হয়েছিল, নির্বাচন নিয়ে কি ষড়যন্ত্র হয়েছিল এবং জেলা বিভাগে কিভাবে কুক্ষিগত করে সবার কাউন্সিলরশিপ বাদ দিয়ে তারা মানে অন্যায়ভাবে এবং অবৈধভাবে এই নির্বাচনটা সম্পন্ন করেছিল, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের জেলা বিভাগের সমস্ত যারা কাউন্সিলররা আছেন তারা একটি অভিযোগনামা আজকেও দিয়েছেন সুষ্ঠু তদন্তের স্বার্থে। আমরা আশা করছি এখন বাংলাদেশে যে দল ক্ষমতায় আছে সেই দল সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের প্রতীক, বিচার বিভাগের স্বাধীনতা বিশ্বাসী। আমরা আশা করছি এখানে সুষ্ঠু বিচার পাবো। জাতীয় ক্রীড়া পরিষদ আইন মেনেই নতুনভাবে বিসিবি গঠনের সম্ভাবনা দেখছেন অভিযোগকারীরা। তাই পেশিশক্তি নয়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুবিচার চান ক্রিকেট সংশ্লিষ্টরা। বিগত সময়গুলোতে কিন্তু যখন কোনো সরকার পরিবর্তন হতো তখন কিন্তু অনেক পেশিশক্তির আমরা প্রভাব দেখতে পেয়েছি, কিন্তু এই প্রথমবারের মতো আমার বাংলাদেশের ইতিহাসে যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা বিচারিক প্রক্রিয়ায় কিন্তু এগুচ্ছি। এরই মধ্যেই তদন্ত কমিটি গঠনে কার্যক্রম শুরু করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। কুশলী আসির, এনটিভি নিউজ, ঢাকা। এরই সাথে খবর শেষ করছি, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ফ্যামিলি কার্ড চালু, আগামী মাসে কৃষক কার্ড, পর্যায়ক্রমে সব প্রতিশ্রুতি পূরণের আশ্বাস প্রধানমন্ত্রীর। সাইমুমের ঘুষকাণ্ডে প্রসিকিউটরদের সতর্ক বার্তা, দুর্নীতিকে কোনো ছাড় নয় বললেন চিফ প্রসিকিউটর। দেশে জ্বালানি সংকট নেই, বাড়ছে না দাম, প্রতিমন্ত্রী। উৎপাদন ব্যাহতের শঙ্কা ব্যবসায়ীদের। মার্কিন, ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা, আলোচনার সম্ভাবনা নাকচ ইরানের। এ ছিল এনটিভির রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।